আপনাদের আবার সবাইকে স্বাগতম ইমাজিনিং স্টুডিওর এপিসোডগুলোতে। আজকে আমরা সবচেয়ে বেশি কথা বলবো একটা ভাইটাল ইস্যু নিয়ে, সেটা হচ্ছে হোয়াট ইজ ড্রোন। চারদিকে আমরা অনেক কথা শুনি, এ ড্রোন বানাচ্ছে, ও ড্রোন বানাচ্ছে, এইটা করতেছে, গভর্নমেন্ট আবার ড্রোন ফ্লাইংয়ের উপর রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। সো আমরা যারা হবিস্ট, আমরা যারা ড্রোন নিয়ে কাজ করতে চেষ্টা করি বা আরসি নিয়ে কাজ করতে চেষ্টা করি বা যারা ফ্লাইং করি, তাদের সবার জন্য একটা কমন প্রবলেম দাঁড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ড্রোন কি, এটা ডেফিনেশন নিয়ে অনেকে কনফিউজড। তো প্রথমে আসেন, আমরা যেটাকে ড্রোন বলি সেটা আদতে কি। ড্রোন বলতে যেটা বোঝায় একটা ফ্লাইং মেশিন যেটা কোনো রকম পাইলট ছাড়া ফ্লাইং করে এবং সেটাকে রিমোটলি ফ্লাইং কন্ট্রোল করা হয়। এখন সেই হিসাবে যদি আমরা পেছন দিক থেকে আসি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আরপিভি নামক ছিল, রিমোট পাইলট ভেহিকেল, এবং এরপরে সেটা আস্তে আস্তে কনভার্ট হয়ে গেছে ইউএভি বা ইউএএস। তো এখানে একটা ব্যাপার হচ্ছে, আমরা ড্রোন শব্দটা শুনে আসছি আমাদের দেশে মূলত আফগানিস্তান ইরাক ওয়ারের সময় থেকে। তখন ড্রোন অ্যাটাক করা হয়, কিন্তু এই ড্রোনটা ছিল অ্যাকচুয়ালি প্রেডিয়েটারের একটা কমন নেম। সেখান থেকে এখন প্রথম দিকে উইকিপিডিয়া ড্রোনটাকে ড্রোন হিসাবে ডিফাইন করতো না, কিন্তু এখন আনম্যান্ড যে কোনো ভেহিকেলসকেই তারা ড্রোন বলছে। তো এরপরে আসি যে আমরা আমাদের যে আমরা প্লেনগুলো চালাই বা আমাদের দেশের যে ছাত্রছাত্রীরা ভার্সিটিতে প্রজেক্টগুলো হয় এবং যেগুলো আমাদের দেশের রিসার্চ লেভেলের প্রজেক্টগুলো আছে, এগুলোকে কি আমরা ড্রোন বলতে পারি বা এটাকে আমরা তাহলে কি বলতে পারি? তো এখন দেখেন, এখানে বড় মেইন ব্যাপারটা এসে দাঁড়ায় যে আমরা যে ড্রোনটা চালাই সেটাকে আমরা বলতে পারি রিমোট পাইলট ভেহিকেল বা আরসি রিমোট কন্ট্রোল ভেহিকেল। যেমন দেখেন আমার হাতে যে এই প্লেনটা জাস্ট একটা প্রোপেলার, ছোট্ট একটা প্লেন। এটা সর্বোচ্চ আপনি 500 ফিট হাইটে ফ্লাই করতে পারবেন এবং 500 ফিট রেডিয়াসে ফ্লাই করতে পারবেন, এর বেশি যেতে পারবে না। তো এটা দিয়ে কোনো ধরনের স্যাবাটাচ করা ইম্পসিবল। এটার যেই উইং লোড ক্যাপাসিটি এবং এটার যে লোড ক্যারিং ক্যাপাসিটি আছে তা এর ব্যাটারিতেই চলে যায়। এর সাথে বড় জোর আমরা একটা ক্যামেরা অ্যাড করতে পারি, এর বেশি কিছু না। এখন আসেন, তাহলে এটাকে কি বলবো আমরা? ভেরি সিম্পল, আরসি টয়। আর যদি সেটা মিলিটারি পারপাস হয় তাহলে সেটা হয়ে যায় আমাদের ইউএভি বা ইউএএস, যেটাকে আরসি সিস্টেম বলা যায়। নেক্সট আসি, একটা ড্রোন কি হিউম্যান ছাড়া অপারেট করা সম্ভব, মানে কোনো মানুষ ছাড়া ডাইরেক্টলি অপারেট করা সম্ভব? আমার অ্যান্সার হচ্ছে নো। কারণ টিল টুডে আমাদের ইন্টেলিজেন্ট লেভেল, মানে মেশিন ইন্টেলিজেন্ট লেভেল এমন পর্যায়ে যায় নাই যে সে নিজে থেকে ডিসিশন নিতে পারে, তাকে একজনকে ডিসিশন দিয়ে দিতে হয়। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের এপিএম, আর্ডু পাইলট, তারপর হচ্ছে মাল্টি হুই, এরকম টাইপের অনেক মডিউল ইউজ করে আমরা এটাকে অটোনোমাস ফ্লাইং করাতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের জিপিএস ওয়ে পয়েন্ট দিয়ে দিতে হয়। সেই ওয়ে পয়েন্ট ধরে থাকে, তো এর পেছনেও একজন পার্সন থাকে। তো দ্যাটস ওয়াই ইটস নট পসিবল। আবার কেউ বলে যে হ্যাঁ, এই যে আমি প্রি ইনস্ট্রাকশন দিলাম, সেই ইনস্ট্রাকশন ফলো করে সে তাতে কাজ করে আসতেছে, সেই সেন্সে ইস ইয়েস। তো দুটা ব্যাপারই এখানে দেখতে হবে। এখন প্রথমত আসি আমাদের, এবং নেক্সট এখানে এখন যেটা আসতে যাচ্ছি সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স মেইনলি বিটুইন আরসি প্লেন অ্যান্ড অর মডেল এয়ারক্রাফট টু ড্রোন। একটা ড্রোন অনেক ক্যারি উইপেন্স লোড নিতে পারে, তার অনেক পেলোড ক্যাপাসিটি আছে, কিন্তু একটা আরসি প্লেনের পেলোড ক্যাপাসিটি খুবই কম। বেশিরভাগ ক্ষেত্রে এই পেলোড ক্যাপাসিটিটা আমরা ব্যাটারিতে চলে যায়। ব্যাটারি, আপনি যদি আপনার কোয়াডকাপ্টারের দিকে আসেন, কোয়াড্রোকপ্টারে দেখা যায় যে প্রায় তার 60% পেলোড ক্যাপাসিটি তার তার ব্যাটারিতে চলে যায়, ব্যাটারির ওয়েটটা খুব বেশি থাকে। আবার যদি প্লেনের ক্ষেত্রে দেখেন, সেই সেম সিচুয়েশন। কিন্তু এটা ড্রোন যদি বলেন, তার হিউজ পেলোড ক্যাপাসিটি থাকে, সে একটা বড় 2-4টা মিসাইল নিয়ে ফ্লাই করতে পারে। কিন্তু আমাদের এই যে আরসি প্লেনগুলা, দ্যাটস নট পসিবল, এটা পসিবল হয়ে ওঠে না। আর সাধারণত হোম লেভেলে বা আরসি ফ্লায়ার যারা আছে, তারা ওই প্রেডিয়েটর সাইজে বা গ্লোবোহক সাইজের কেউ ড্রোন বানায় না। এখানে তাদের বড় জোর ফ্যাক্ট থাকতে পারে এরকম একটা প্লেন। যেমন এই প্লেনটা আমার একটা টুইন ইঞ্জিন প্লেন, এখানে একটা ক্যামেরা আছে যেটা হচ্ছে আমাদের ফান ফ্লাইংয়ের জন্য নেই।
এর রেঞ্জ হচ্ছে ম্যাক্সিমাম 1 কিলোমিটার এবং সে হাইয়েস্ট 300 ফিট থেকে 500 ফিট অ্যালটিটিউডে উঠে এটা ফ্লাই করতে পারে অ্যান্ড ইটস আ ফান ফ্লাই। কিন্তু এর মধ্যে আমার এক্সট্রা ক্যারি করার মতো কোনো পেলোড দেওয়ার জায়গা নেই, ইভেন ইফ আমি দিতেও পারবো না। এবার আসেন আমাদের যে মডেল প্লেনগুলো আছে এগুলা কি খুব লং রেঞ্জ কভার করতে পারে? এই কোশ্চেনটার অ্যান্সার দিতে গেলে আমাকে কয়েকটা বিষয় জানতে হবে, যেটা হচ্ছে মডেল এয়ারক্রাফট মূলত চলে রিমোট কন্ট্রোল দিয়ে বা আরসি মানে রেডিও কন্ট্রোলড হয়। সেক্ষেত্রে আমাদের এদের একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে এবং রেডিও কন্ট্রোলে এটা অন্যতম শর্ত হচ্ছে লাইন অফ সাইট। লাইন অফ সাইটের বাইরে গেলে সে আর কন্ট্রোল থাকতে পারে না। তো দ্যাটস ওয়াই ভালো ভালো কিছু এফপিভি রেঞ্জ আছে যে রেঞ্জ বুস্টার এগুলো ইউজ করে সর্বোচ্চ 1 থেকে 2 কিলোমিটার যাওয়া সম্ভব হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওখানে সঠিকভাবে অপারেট করা হয় না। কিন্তু আপনি যদি ড্রোনের কথা বলেন, যে প্রেডিয়েটরকে আমরা ড্রোন বলি বা যে কনসেপ্টে আসি, সেই ড্রোনগুলো কিন্তু রিমোট কন্ট্রোল দিয়ে অপারেট হয় না, সেগুলো হয় স্যাটেলাইট দিয়ে, যার ফলে সেটা তারা আমেরিকায় বসে আফগানিস্তানে অ্যাটাক করা সম্ভব হয়ে থাকে। কিন্তু আমাদের এখানে ঢাকায় বসে সিম্পল আমাদের ঢাকার আশেপাশে জ্বালায় যাওয়াটাও ভেরি ডিফিকাল্ট, ইটস অলমোস্ট ইম্পসিবল। এখন আসেন আমাদের মডেল এয়ারক্রাফট কী আমরা তাহলে ব্যান করবো 1-2 কিলোমিটার আসছে বা ইয়ে করতেছে। দেখুন, ইটস এ টেকনোলজি, আপনি টেকনোলজিকে আটকাতে পারবেন না। এই কথাটা আসলে বলা অধ্যায় এভাবে বলা যায় যে টেকনোলজি তার মতো চলবে। আমরা টেকনোলজিকে যেটা করতে পারি সেটা হচ্ছে রেগুলেট করতে পারি, বলতে পারি যে এফপিভি উড়ানোর জন্য স্পেসিফিক গ্রাউন্ড লাগবে, এফপিভি 1 কিলোমিটারের বেশি উড়ানো যাবে না, একটা আরসি মডেলের ব্যাটারি সাইজ সর্বোচ্চটা থাকবে যাতে আমরা তার ফ্লাইট কন্ট্রোল করতে পারি। যদি তার ব্যাটারি লাইফ টাইম কন্ট্রোল করতে পারি, মানে ফ্লাইট টাইম কন্ট্রোল করতে পারি, তাহলে দেখা যাবে যে আমি তার রেঞ্জটাকে কন্ট্রোল করতে পারবো। তারপর তার সাথে আরও অনেক কিছু জিনিস আছে, সেই জিনিসগুলোকে আমাদের কন্ট্রোল করা সম্ভব। অলরেডি বিভিন্ন দেশে এই টেকনোলজিটা খুব ভালোভাবে ডেভেলপড হয়েছে এবং তারা রেগুলেশন করতেছে। কিন্তু কমনলি যদি ঢালাওভাবে বলা হয় এটা উড়ানো যাবে না, এটা এই করা যাবে না, সেটা সেই করা যাবে না, তাহলে হচ্ছে ডিসইন্সপায়ার্ড হবে আমাদের নেক্সট জেনারেশন। আমরা পত্রপত্রিকা এবং বিভিন্নভাবে খবরে দেখছি যে ড্রোন রেস্ট্রিক্টেড, ড্রোন আমদানিতে নিষেধাজ্ঞা, ড্রোন উড়ানোতে নিষেধাজ্ঞা, অনেক কিছু। তো এটা যারা আরসি ফ্লাইং করে তারা বিভিন্ন জায়গায় দেখেছে যে ফ্লাইং রিলেটেড প্রবলেম, এই সেই, অনেকের কথা এইখানে উড়ানো যাবে না, ওখানে উড়ানো যাবে না। হ্যাঁ, এটার ব্যাপারে অনেক কথা আছে। তো প্রথমেই আমি আসি যে গভর্নমেন্টের উচিত কিনা এটা রেস্ট্রিক্টেড করা। আসলে টেকনোলজি আপডেট রেগুলারলি, প্রতিদিনই আপনাদের টেকনোলজি আপগ্রেড হচ্ছে। তো এই কথা যদি আপনি বলেন মোবাইল টেকনোলজিও রেস্ট্রিক্টেড করা উচিত, এটা আপনার প্রাইভেসিতে ডিস্টার্ব করতেছে, যেখানে সেখানে ছবি তুলতেছে। গাড়ি বন্ধ করে দেওয়া উচিত, কেন? যাতে রাস্তায় অ্যাক্সিডেন্ট না হয়। আমাদের প্লেন বন্ধ করে দেওয়া উচিত, কেন? যাতে প্লেন অ্যাক্সিডেন্ট না হয়। একটা জিনিস যদি কোনো কিছু আপনার যে কোনো টেকনোলজির দুটা দিক অবশ্যই থাকে। আলফ্রেড নোবেল যখন ডিনামাইট বানিয়েছিলেন, উনি বানিয়েছিলেন পাহাড় ধ্বংস করার জন্য, পাহাড় কেটে জনপদ তৈরি করার জন্য। আর সেই জায়গায় আমরা সেই ডিনামাইটকে ইউজ করতেছি ডিস্ট্রাকশনের পিছনে। এটার জন্য তো নিশ্চয়ই আবিষ্কারক দায়ী নয়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যে কোনো টেকনোলজির পজিটিভ নেগেটিভ দুটোই পাবেন, সেই দুইটা দিককে আপনার কন্ট্রোল করতে হবে, এটা রেগুলেশন দিতে হবে। কন্ট্রোল অ্যান্ড রেগুলেশনের মাধ্যমেই একটা টেকনোলজি ডেভেলপিং এই এরায় যেতে পারে। তো আমাদের ড্রোনের ক্ষেত্রে এরকম রেগুলেশন হতে পারে যে নির্দিষ্ট জায়গা ছাড়া ফ্লাইং করা যাবে না, নির্দিষ্ট সময়ে ফ্লাইং করতে হবে, নির্দিষ্ট ব্যান্ডউইথে ফ্লাইং করতে হবে, নির্দিষ্ট পেলোডে ফ্লাইং করতে হবে, নির্দিষ্ট ব্যাটারিতে ফ্লাইং করতে হবে, নির্দিষ্ট সাইজের প্লেন ফ্লাইং করতে হবে। ইট ক্যান বি লাইক দ্যাট, বাট এটা এরকম হতে পারবে না যে তুমি উড়াতেই পারবে না, এটা ড্রোন মানেই বোম ফেলতেছে। ড্রোন মানেই বোম ফেলতেছে না। পৃথিবীতে বাদ দিই, আমাদের দেশে এমন কোনো পাইলট নাই যে ছোটোবেলায় ঘুড়ি উড়ানোর স্বপ্ন দেখেনি বা ঘুড়ি উড়ায় নাই। সেই জায়গায় আমাদের নেক্সট জেনারেশন ঘুড়ি উড়ানোর জায়গা পাচ্ছে না, বা তারা ঘুড়ি উড়াচ্ছে না, তাদের জেনারেশনটা আরও আপগ্রেডেড হয়ে যাচ্ছে। তারা কি করছে? এরকম আরসি প্লেন ফ্লাইং করতেছে। তো সেই আরসি প্লেনকে আপনি আটকিয়ে দেবেন, ভবিষ্যতের পাইলট কোথা থেকে তৈরি হবে এবং ভবিষ্যতে এই টেকনোলজি ডেভেলপ কীভাবে হবে? এরপর আসি প্রাইভেসির কথায়। ড্রোন কি আমাদের রিয়েলি প্রাইভেসি নষ্ট করতেছে? হ্যাঁ,
কিছু কিছু ক্ষেত্রে দেখেন আমেরিকা ওদের অনেকে বাড়ির ব্যাকইয়ার্ড থাকে, ওই ব্যাকইয়ার্ডে দেখা যায় এক ব্যাকইয়ার্ড থেকে আরেক ব্যাকইয়ার্ডে একটা কোয়াড্রোকপ্টার ফ্লাই করে দিয়ে তার হয়তো কোনো রকম পার্সোনাল সিন বা প্রাইভেট সিন তুলে ফেলতেছে। হ্যাঁ, এইসব ক্ষেত্রে আমাদের রেস্ট্রিকশনে আসা উচিত যে আমরা কোথায় কিভাবে ফ্লাই করব কি না করব সেটা, সেই জিনিসগুলো মেনটেন করা উচিত। তারপর হচ্ছে আমাদের ক্যান্টনমেন্ট, এয়ারপোর্ট অথবা পুলিশ স্টেশন অথবা যেসব জায়গায় রেস্ট্রিকশন আছে সেই জায়গায় নো ফ্লাইং জোন তৈরি করা, সেখানে ড্রোনের ব্যাপারে সিগন্যাল থাকতে পারে, যেমন রাস্তা যদি পাশে থাকে ওভারটেকিং করা যাবে না, তাহলে কোনো বাড়ির আশেপাশে এটাও লিখে রাখতে পারে যে ড্রোন ফ্লাইং এখানে নিষিদ্ধ। সেরকম জায়গাগুলো আমাদের ডিফাইন করে সেই অনুসারে কাজ করা উচিত। সেটা ডেফিনেটলি প্রাইভেসির ব্যাপার থাকে। প্রাইভেসি কিন্তু শুধুমাত্র ড্রোনই আপনাকে নষ্ট করবে তা কিন্তু না, ক্যামেরাও নষ্ট করতে পারে। তো আপনি নিশ্চয়ই এই জন্য ক্যামেরাকে রেস্ট্রিকশন করবেন না। নেক্সট আসেন, আমাদের এই ড্রোন কি গ্রাউন্ড পিপল বা যারা এটা নিয়ে কাজ করে তাদের জন্য কি হার্মফুল কি না? আমি একটু সেক্ষেত্রে একটু ব্যাকের পেছন থেকে আসি। এটা কিছু ক্ষেত্রে হার্মফুল, কিছু ক্ষেত্রে হার্মফুল না। এখন আমাদের এই প্রোবটা যখন ঘুরে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে মোটর ইউজ করি সেই মোটর আরপিএম মানে রোটেশন পার মিনিট মোর দেন 10,000 পার মিনিট, মানে এটা 10,000 টাইমস রাউন্ড করে 1 মিনিটে। তো সো দ্যাট এটা খুবই হাই স্পিডে থাকে এবং এর শার্প এডজগুলা খুবই ডেঞ্জারাস। তো এই সময় যদি এটা কারো এখানে কোনো আঙ্গুল লাগে বা কোনো ফিজিক্যাল কন্ট্যাক্টে আসে, সেখানে অবশ্যই আপনার ইনজুরি হবে। তো সেখানে ফ্লাইংয়ের ক্ষেত্রেও দেখা যায়, আমি বিভিন্ন জায়গায় ফ্লাইংয়ে যখন যাই তখন দেখা যায় উৎসুক জনতা আমার ঠিক সামনে চলে আসতেছে, আমার ল্যান্ডিংয়ে অ্যাপ্রোচে চলে আসতেছে, তখন আমার ল্যান্ডিং করতে খুব ডিফিকাল্ট হয়। তো এই জিনিসগুলো মেনটেন করলে ড্রোন কখনো গ্রাউন্ড পিপলের জন্য আনসেফ না। হ্যাঁ, আমাদের এভিয়েশনের কিছু লোকজন কমনলি বলে থাকে যে ড্রোন আকাশে উড়ালে কমার্শিয়াল এয়ারলাইন্সের এবং অন্যান্য ফাইটার প্লেনের ক্ষতি হবে। মানে এই কথা বলার যখনই আমি শুনি বা নিজেকে যখন বলি, আমার মনের অজান্তে হাসি হয়ে যায়। আজকে পর্যন্ত আমি এখন পর্যন্ত এই ইউএভি বা এই মডেল ফ্লাইং আজকের হিস্ট্রি না, এটা 100 বছর আগের থেকেই এটা প্র্যাকটিস চলতেছে ওয়ার্ল্ড ওয়াইড। আমাদের দেশে হয়তো অল্প কিছুদিন, কিন্তু যখন বিমান আবিষ্কার হয়নি, রাইট ব্রাদার্সে এটা আবিষ্কার হয়নি, তখন থেকে অ্যারো মডেলিং চলতেছে। আজ পর্যন্ত এখন পর্যন্ত আমি কোনো ফ্লাইং ডিস্ট্রাকশনের খবর শুনিনি যেটার কস্ট ছিল ড্রোন। বরং পাখির অ্যাটাকে অনেক প্লেনের ক্র্যাশ হয়েছে, কিন্তু ড্রোন ফ্লাইং বা আরসি ফ্লাইং করে কোনো কমার্শিয়াল এয়ারলাইন্স বা কোনো ফাইটার প্লেন, মিলিটারি অ্যান্ড কমার্শিয়াল এয়ারলাইন্সে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইভেন ইফ আমি কিছুদিন আগে টার্কি একটা এয়ারপোর্টের ছবি দেখছিলাম গুগল আর্থে, তার থেকে ঠিক 2 কিলোমিটার পরেই তাদের একটা আরসি ফ্লাইং ক্লাব আছে। আর আমরা তো 2 কিলোমিটার না, এটা দেখলেই ঝামেলা। তো আমাদের মেন্টালিটিগুলো চেঞ্জ করতে হবে। আমাদের যারা শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং শীর্ষস্থানীয় সরকারের বিভিন্ন লেভেলের নীতি নির্ধারণী লেভেলের লোকজন আছেন, তাদের কাছে আসলে ব্যাপারটা কোশ্চেনটা এখানেই যে আপনারা কি চান আমরা ডাম পিপল হিসেবে তৈরি হই যেখানে পৃথিবী আগায় যাবে? আপনারা এটাকে রেস্ট্রিকশন না করে এটাকে রেগুলেট করেন, উই উইল হেল্প ইউ অ্যান্ড লটস অফ পিপল হেল্প ইউ। দিস দ্য থিংস। অ্যানাদার থিং ইজ আপনার কি বলে গ্রাউন্ড পিপল, এই লং রেঞ্জের ব্যাপার এবং অন্যান্য ব্যাপার যেগুলো আছে সব ক্ষেত্রে একটা কথাই বলা উচিত যে আমাদের সব কিছু রেস্ট্রিক্টেড না হয়ে আমাদের রেগুলেটেড ওয়েতে আসা উচিত। তার মধ্যে হচ্ছে আমি আমার আরসি ফ্লায়ার ফ্রেন্ড এবং অন্যদের বলবো, সাজেশন দিব, যেটা হচ্ছে যেখানে সেখানে আপনি ফ্লাই করবেন না। ফ্লাইং করার সময় আপনি ক্রাউডকে কন্ট্রোল করার মতো আপনার সাথে আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে যান। অর্থাৎ একটা প্লেন ফ্লাইং করছেন, আপনি একা একা ফ্লাইং করলেন, তো সেখানে ক্রাউড কন্ট্রোলটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো ক্রাউড কন্ট্রোল যদি ডিফিকাল্ট হয়ে যায়, ক্রাউডকে যদি আপনি ম্যানেজ না করতেন, তার মধ্যে কেউ যদি ইনজুর্ড হয়, সেটা আপনার জন্য শুধু ক্ষতিকর না, সেটা ওভারঅল যারা আরসি হবিস্ট আছেন বাংলাদেশে তাদের সবার জন্যই ক্ষতিকর হবে। কারণ তাদের এইটাকেই তারা অন্যরা ইস্যু ধরে বলবে এটাকে ব্যান করো। তো আমাদের দেশে এটা একটা কমন ফেনোমেনা যে আমাদের যদি মাথা ব্যথা শুরু হয় আমরা মাথাটা কেটে ফেলে দেব। ওষুধ খাওয়া আমাদের উদ্দেশ্য না, আমাদের হতে মাথা ব্যথা করছে, মাথা কেটে ফেলে দাও। তো যাই হোক, আমাদের অনেকেরই কমনলি আমরা বলি আমরা ড্রোন নিয়ে রিসার্চ করছি, এই নিয়ে রিসার্চ করছি। আসলে ড্রোন নিয়ে রিসার্চ করার মতো ক্যাপাবিলিটি আমাদের গভর্নমেন্টেরও নাই।
কারণ ওটার জন্য যেই মেন্টালিটি এবং যে ফান্ডিং দরকার সেই ফান্ডিং আমাদের দেশের লোকজনকে তারা দিবে না বা দেওয়া না। বাংলাদেশের আমাদের যেটা দরকার হচ্ছে আমরা কিনে আনি, ব্যবহার করি, শেষ। কিন্তু আমাদের যে রিসার্চের ব্যাপারটা আজকে ইউএসএ, ইসরায়েল, রাশিয়া, চীন এরা যে ড্রোনের সেই লেভেলটায় পৌঁছেছে বিকজ অফ তাদের রিসার্চটা একদম রুট লেভেল থেকে আসছে। কিন্তু আমাদের রুট লেভেলে এটাকে স্টপ করে দেওয়া হয় ভালো কাজগুলোকে, যাতে সেগুলা পরবর্তীতে মানে ফ্লুরিশ না হয়। আমাদের পার্শ্ববর্তীদের ইন্ডিয়ার কথাই যদি চিন্তা করি, তারা নিজস্ব প্রযুক্তিতে নিজস্বভাবে তারা খুব লং রেঞ্জের বিভিন্ন ধরনের ড্রোন ডেভেলপ করেছে। সবচেয়ে খারাপ এবং আনস্টেবল যদি একটা দেশ বলেন রাজনৈতিকভাবে এবং নিরাপত্তার দিক থেকে পাকিস্তান, তাদের নিজেদেরও ড্রোন আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, তারাও নিজেরা তাদের ড্রোন ডেভেলপ করেছে। আমরা আমাদের ড্রোন ডেভেলপ করতে পারছি না বিকজ আমাদের শুরুটা যেটা দরকার সেই শুরুর জায়গায় আমরা বিভিন্ন ধরনের বাধাগ্রস্ত করছি। এটার জন্য যেরকমভাবে আমাদের নীতি নির্ধারক পর্যায়ের লোকজন জড়িত, তেমনি আমরা যারা ইউজার তারাও জড়িত। আমি 2008 থেকে ট্রাই করছি, ফার্স্ট প্লেন ফ্লাই করি আমি 2010-এ। যখন আমি ফ্লাই করি তখন আমাকে পুলিশ ফ্লাইং দেখলে বলতো যে এই জায়গায় ফ্লাইং করবেন না, ও জায়গায় ফ্লাইং করবেন না, কি উড়াচ্ছেন। কিন্তু এখন দেখলে বলে আপনি ড্রোন উড়ান। আমাদের টার্মিনোলজি এবং সে আমাকে আমার দিকে তাকায় এমনভাবে যেন আমি যেমন বিস্ফোরক নিয়ে চলাচল করতেছি বা অবৈধ কোনো অস্ত্র নিয়ে চলাচল করতেছি। এটার কারণটা হচ্ছে আমাদের কিছু অতি উৎসাহী মিডিয়া এবং অতি উৎসাহী লোকজন এটাকে নেগেটিভলি উপস্থাপন করেছে, নেগেটিভলি এটা সামনে তুলে ধরা হয়েছে, নেগেটিভলি আসছে। তো এটাকে পজিটিভলি তুলে ধরার দায়িত্ব কিন্তু শুধু আমার না, শুধু আপনার না, আমাদের সবার, আমরা যারা এখানে করি। এবং মিডিয়ারও একটা দায়িত্ব, সেটা হচ্ছে যাকে তাকে যেটা খুশি সেটাকে ড্রোন বলা যায় না। আমরা এটাকে কমনলি বলতে পারি ইটস জাস্ট এ আরসি প্লেন, রেডিও কন্ট্রোল, বিকজ আপনি লাইন অফ সাইটের নিচে বাইরে কোনো কিছু কন্ট্রোল করতে পারেন না। আপনি কি বলতে পারেন যে হ্যাঁ আমি 10 কিলোমিটারের একটা ইউএভি ডিজাইন করেছি, ক্যান ইউ টেল দ্যাট ডু ইউ কন্ট্রোল ইট ফ্রম স্যাটেলাইট? অ্যাজ ফার অ্যাজ আই নো, বাংলাদেশের স্যাটেলাইট থেকে ইউএভি কন্ট্রোলের কোনো মেকানিজম এখন পর্যন্ত কেউ করেনি। তো যদি স্যাটেলাইট থেকে আমি কন্ট্রোল না করতে পারি, তাহলে আমি টেকনাফে বসে তেঁতুলিয়া কীভাবে কন্ট্রোল করবো? শুধুমাত্র আরএফ দিয়ে। যারা একটু নেটওয়ার্কিং এবং অ্যান্টিনা মেকানিজম নিয়ে পড়াশোনা করেছেন তারা খুব ভালো করেই জানেন 450 কিলোমিটার থেকে 500 কিলোমিটার নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যোগাযোগ করাটা কতটা ডিফিকাল্ট। সো বি চিল, বি কুল অ্যান্ড ডেভেলপ। আপনারা যারা প্যাশনেট তারা এই সাইডে থাকেন এবং কাজ করেন, ফ্লাইং করেন নিরাপদে, নিরাপদ জায়গায়, নিরাপদ সময়ের মধ্যে, এবং যেটা হচ্ছে কখনোই রুলস রেগুলেশন অ্যাভয়েড করেন না। আমরা যেটা চেষ্টা করতে হবে যাতে আমাদের মানে নীতি নির্ধারণ পর্যায়ে যারা আছে তাদেরকে যেন আমরা একটা গুড মেসেজ দিতে পারি, গুড থিং দিতে পারি। এটা দিতে পারলেই তাদের কাছ থেকে আমরা সেই অনুমতিটা বাইর করতে পারবো। একসময় বাংলাদেশে অনেক কিছুরই অনুমতি ছিল না, ভিআইপি মানে নেগেটিভ মনে করা হতো। কিন্তু ভিআইপি যেমন একটা টেকনোলজি, সেই টেকনোলজিকে গভর্নমেন্ট একটা সময় স্বীকৃতি দিয়েছে, লাইসেন্স দিয়েছে, নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট প্লেসে ভিআইপি নিয়ে ব্যবসা করার পারমিশন দিয়েছে। ঠিক তেমনি ড্রোন একটা টেকনোলজি, ইউএভি একটা টেকনোলজি, ইউএএস, আরসি, এগুলো সব টেকনোলজি। ইউএভি, ইউএএস এই সিস্টেমগুলোর বেসিক স্টার্ট হচ্ছে আপনার আরসি। আরসি থেকে যেদিন আমরা আরসিতে আমরা যেদিন সব পারফরমেন্স করতে পারবো, তারপরে আমরা ইউএভি নিয়ে সামনে আগাতে পারবো। আজকে এ পর্যন্তই। আপনাদের যদি এই নিয়ে কোনো কমেন্ট থাকে, কোনো সাজেশন থাকে, প্লিজ কমেন্ট আস। সর্বোপরি হচ্ছে আমাদের এই চ্যানেলকে, আমাদের এই অর্গানাইজেশনকে আপনারা বিভিন্নভাবে সহযোগিতা করবেন। লাইক আস, শেয়ার দিস ভিডিও, এনিথিং। থ্যাংক ইউ।